সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে কম্পিউটারের কিবোর্ডের অনেকটাই মিল রয়েছে। যেমন অ্যালফাবেটগুলো যদি ধরি, সেক্ষেত্রে দেখবেন যে ASDF, GH, JKL, এই যে লাইনটা, এই মাঝখানের এই লাইনটা বা অন্যান্য যে লেটারগুলো, সেগুলোর মিল রয়েছে, যে কারণে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য কম্পিউটারে টাইপ করা অনেক সহজ। অন্যান্য বাটনগুলো ব্যবহার সম্পর্কে আমি এখন দেখাচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য করুন, এটা হচ্ছে কিবোর্ডের সবচেয়ে বড় একটি বাটন। এটা হচ্ছে স্পেস বার, অর্থাৎ দুইটি ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপ বা ফাঁকা জায়গা, সেটার জন্য এই স্পেস বাটনটা ইউজ করা হয়। মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও স্পেস বার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিফট হচ্ছে কোনো লেটারকে ছোট বড় করার জন্য, অর্থাৎ ক্যাপিটাল লেটার স্মল লেটার টাইপ করার জন্য এই শিফট বাটনটা ইউজ হয়ে থাকে। এটির আরও অনেক কাজ রয়েছে, সেটা পরবর্তীতে জানতে পারবেন ইনশাআল্লাহ। এখানে রয়েছে ক্যাপস লক, যেটি অন করলে কিবোর্ডের একটি এলইডি অর্থাৎ বাতি জ্বলে উঠবে। এখানে লক্ষ্য করছেন 3টি বাতি রয়েছে, 1 2 3। তো এখানে মাঝখানের যে বাতিটা অর্থাৎ এলইডি, এটা যদি জ্বলে থাকে তাহলে বুঝবেন যে ক্যাপস লক অন আছে। তো এই ক্যাপস লক বাটনটি যদি অন থাকে এবং কিবোর্ডে যদি একটা বাতি জ্বলে থাকে, তাহলে বুঝবেন যে আপনার লেখাগুলো অর্থাৎ কিবোর্ডের যে লেটারগুলো, সেগুলো ক্যাপিটাল লেটার হবে। অনেক সময় এই ক্যাপস লক অন থাকা অবস্থায় আপনি যদি অনলাইনে পাসওয়ার্ড টাইপ করে থাকেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি ভুল হতে পারে। সেক্ষেত্রে এই ক্যাপস লক অফ করে নেওয়াটা বেটার। তারপরে আসি উইন্ডোজ বাটন। এটা হচ্ছে স্টার্ট মেনু। আমি যদি এটা প্রেস করি, দেখুন কম্পিউটার স্ক্রিনে স্টার্ট মেনু চলে আসছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে মেনু রয়েছে, অর্থাৎ সকল অ্যাপসগুলো ইনস্টল করা থাকলে সেটা দেখার জন্য যে অপশন, সেটা মেনু বলা হয়। কম্পিউটারেও মেনু রয়েছে, স্টার্ট মেনু। তারপর আছে অল্টার। এটা বিভিন্ন শর্টকাট হিসেবে কাজ করে থাকে কম্পিউটারে, অর্থাৎ দ্রুত কোনো প্রোগ্রামে অ্যাক্সেস করার জন্য। আর কন্ট্রোল, অল্টার, এ দুটো অনেকটা একই রকম, অর্থাৎ এরা নিজেরা কোনো কাজ করতে পারে না, অর্থাৎ একাকী কোনো কাজ করতে পারে না। কন্ট্রোল এবং অল্টার বাটন কিবোর্ডের দুইটা রয়েছে, বাম পাশে একটি এবং ডান পাশে আরও একটি কন্ট্রোল অল্টার রয়েছে। তো এখানে কন্ট্রোল এবং অল্টার মনে রাখবেন, কন্ট্রোল এবং অল্টার একাকী কোনো কাজ করতে পারে না। এর সঙ্গে অন্য কোনো বাটন যদি প্রেস করা হয়, তাহলে সেটা শর্টকাট হিসেবে কাজ করে। অর্থাৎ ধরুন কোনো ফাইল সেভ করা, কোনো ফাইল ওপেন করা বা দ্রুত কোনো প্রোগ্রামে অ্যাক্সেস করা, এটার জন্য এই কন্ট্রোল অল্টার ইউজ করা হয়ে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব। কিবোর্ডে TAB নামে একটি বাটন রয়েছে। এই ট্যাব বাটনের অর্থ হচ্ছে, যখন আপনি লিখবেন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখালেখির কাজ করবেন, তখন ট্যাব প্রেস করলে সেটা অনেকখানি গ্যাপ হয় লেখার মধ্যে, অর্থাৎ একটা স্পেস যেমনভাবে কাজ করে ঠিক তেমনই, তবে এর কিছু পার্থক্য রয়েছে। ধরুন আপনি একটি অ্যাপ্লিকেশন টাইপ করছেন, যেখানে নাম, পিতার নাম, মাতার নাম লেখার পর একটু গ্যাপ দিতে হয়। সেই গ্যাপগুলো অনেক সময় সোজা হয় না, সেটার জন্য ট্যাব ব্যবহার হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে যখন টেবিল নিয়ে কাজ করবেন, তখন একটা ছক থেকে আরেকটা ছকে যাওয়ার জন্য এই ট্যাব বাটনটা ইউজ করা যেতে পারে, এবং অনেক শর্টকাট হিসেবেও এটা ব্যবহার হয়ে থাকে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে এটি দেখাবো ইনশাআল্লাহ। আর 1 2 3 যে বাটনগুলো দেখছেন, এই একটা বাটনেই দেখবেন যে আরও কিছু সিম্বল যুক্ত আছে। তো ধরুন এখানে 4 লেখা আছে, তার উপরে ডলার চিহ্ন আছে, আপনাকে ডলার চিহ্নটা লিখতে হবে। সেক্ষেত্রে শিফট প্রেস করে
আপনি যদি এই ডলার চিহ্ন প্রেস করেন সেক্ষেত্রে এই ডলার চিহ্নটা উঠে যাবে, আর শিফট ছাড়া যদি প্রেস করেন তাহলে 4 উঠবে। তো এইভাবে প্রতিটা কিতেই দেখবেন যে 2টা বা 3টা লেটার রয়েছে, এগুলো লিখতে হলে অবশ্যই শিফট প্রেস করে লিখতে হবে। তো আমরা শিখলাম এখানে কন্ট্রোল, অল্টার আর উইন্ডোজ বাটন সম্পর্কে, শিফট সম্পর্কে, ক্যাপস লক সম্পর্কে এবং ট্যাব। এবার দেখাবো ইএসসি বাটন সম্পর্কে। এখানে সংক্ষেপে লেখা আছে ইএসসি অর্থাৎ এসকেপ। এসকেপ অর্থ বাদ দেয়া। এমন কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে কম্পিউটারে ক্লোজ করার কোনো অপশন থাকবে না, এমনকি মোবাইল ফোনেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লোজ করা যাচ্ছে না। তো কম্পিউটারের ক্ষেত্রে এরকমটি হলে এসকেপ বাটন প্রেস করলে সেই উইন্ডোটা বা সেই ইন্টারফেসটা ক্লোজ হয়ে যাবে। ধরুন আমি এখানে রাইট ক্লিক করলাম, তো রাইট ক্লিকটার যে অপশনগুলো এগুলো আমি এখন সরাতে চাচ্ছি, তো জাস্ট এ পাশে লেফট ক্লিক করলে সরে যায় ঠিকই। তো আমি যদি এটা এসকেপ বাটন প্রেস করি, দেখুন চলে যাচ্ছে। তো এভাবে কম্পিউটার অনেক উইন্ডো বা পপ আপ স্ক্রিন যেগুলো আসবে সেগুলো এসকেপ বাটন দ্বারা রিমুভ করা যায়। তো এবার আসি F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো। তো F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো রয়েছে, আপনি যদি এগুলোর ব্যবহার নাও করেন আপনার কম্পিউটার চালাতে কোনো প্রবলেম হবে না। তো জেনে রাখা ভালো, এই F1 থেকে F12 পর্যন্ত বাটনকে বলা হয় ফাংশন কি। তো এই ফাংশন কির কাজ হচ্ছে শর্টকাট, অর্থাৎ কোনো অপশনে দ্রুত অ্যাক্সেস করা, যেমন কন্ট্রোল, অল্টার। তো এখানে আমরা চাইলে কোনো বাটনের সাথে কোনো প্রোগ্রামকে সেট করে রাখতে পারি যাতে দ্রুত সেই কাজটি করা যায়। তো ডিফল্টভাবে এখানে F1-এ থাকে হেল্প। আমি যদি F1 প্রেস করি দেখবেন যে হেল্প অপশন চলে আসবে। তো এই হেল্প অপশনটা যে কোনো কিছুর হেল্প অপশন হতে পারে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন অবস্থায় আছি, তাই আমার ক্রোম ব্রাউজারে হেল্প অপশন আসছে। আমি যদি এই ক্রোম ব্রাউজারটাকে মিনিমাইজ করে ডেস্কটপে গিয়ে F1 প্রেস করি সেক্ষেত্রে কম্পিউটারের হেল্প অপশন আসবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত সকল সমাধান এখানে লেখার মাধ্যমে পাবেন। এখন যদি এখানে লিখি কিবোর্ড শর্টকাট, এখানে দেখেন যে লেখাগুলো সবগুলো ক্যাপিটাল লেটার হচ্ছে, কারণ আমার এই ক্যাপস লক বাটনটা অন আছে। আমি এটা অফ করে দিই। এখন যদি লিখি দেখবেন কিবোর্ড শর্টকাট। তো এইভাবে লিখে এন্টার প্রেস করলে কম্পিউটার হেল্প মেনুতে যাবতীয় সমাধানগুলো দেখতে পাবেন। এটা ক্লোজ করছি। তো আমার এটা দেখানোর উদ্দেশ্য ফাংশন কি, অর্থাৎ F1-এ হেল্প মেনু আসছে। F2-র একটি কাজ আছে, এটা কোনো ফাইল বা ফোল্ডারের নাম রিনেম করার জন্য দ্রুত কাজ করা যায়, অর্থাৎ এটা প্রেস করে আপনি কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করে দিতে পারবেন। F3-তে হচ্ছে সার্চ। এরকম প্রত্যেকটা বাটনে, F5-এ যেমন রিফ্রেশ, প্রত্যেকটা বাটনে কিছু ডিফল্ট থাকে, চাইলে এই ডিফল্ট সেটিংগুলো চেঞ্জও করা যায়। তো এটার কাজ শেখা হলো। এখন আসে হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস হচ্ছে কোনো লেখা মুছে ফেলার জন্য, কিন্তু এক্ষেত্রে একটু পার্থক্য আছে। এটা মুছবে শুধুমাত্র বাম পাশে। ধরুন আপনি একটা সেন্টেন্সের মাঝখানে ক্লিক করলেন, আমি দেখাচ্ছি। একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, এখানে একটা সেন্টেন্স লিখছি, দ্য কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। এটা লিখলাম কারণ এতে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর আছে, এটা যদি অনেকেই জানেন। তো এখন যদি
ধরুন আমি শেষে ক্লিক দিয়ে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি, ব্যাক স্পেস প্রেস করলে এটা বাম থেকে মুছে যাবে, অর্থাৎ বাম পাশের লেখাগুলো মুছবে। এখন যদি আমি ভুল ক্রমে, ধরুন আপনি নতুন অবস্থায় অনেকেই ভুল করে, সে কারণে আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখাচ্ছি। ধরুন আমি এইখানে ক্লিক দিলাম বা ভুল করে এখানে ক্লিক দিয়ে আপনি ব্যাক স্পেস প্রেস করছেন, সেক্ষেত্রে আপনার পিছনের লেখাগুলোই মুছবে। এখন আপনি চাচ্ছেন যে লেজি শব্দটা মুছতে, সেক্ষেত্রে ব্যাক স্পেসে কখনোই মুছবে না। হয়তো বা আপনি আবার ডানে ক্লিক দেবেন, তারপরে মুছবেন, কিন্তু এখানে ক্লিক দেওয়া অবস্থায় আপনি ডান পাশের লেখাগুলো মুছতে পারবেন। তার জন্য কিবোর্ডে ডিলিট বাটন রয়েছে, আমার ডান হাত লক্ষ্য করেন। তো আমি যদি ডিলিট বাটন প্রেস করি, সেক্ষেত্রে দেখুন ডান পাশের অক্ষরগুলো মুছে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাক স্পেস এবং ডিলিটের পার্থক্য। তো ব্যাক অর্থাৎ পেছনে, এটা খেয়াল রাখবেন। এবার আসি ইন্টার বাটনের কাজ। ইন্টার বাটনের অনেকগুলো কাজ রয়েছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যেমন, ঠিক এখানেও ইন্টার বাটনে আমরা একটি লাইন থেকে আরেকটি লাইনে যেতে ইন্টার বাটন প্রেস করি, অর্থাৎ প্রত্যেকবার নতুন একটি লাইন ক্রিয়েট হচ্ছে। আর আরেকটি কাজ হচ্ছে যখন কোনো অনলাইনে কোনো ফর্ম বা কোনো লেখা সাবমিট করবেন, তখন ইন্টার বাটন প্রেস করলে সেটা সাবমিট হয়। এই জাতীয় কাজের ক্ষেত্রে ইন্টার বাটন প্রেস করা হয়। তারপরে ডান পাশে আরও কিছু বাটন রয়েছে, প্রিন্ট স্ক্রিন, স্ক্রোল, পুশ ব্রেক। এই বাটনগুলো সচরাচর খুবই কম ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে বেশি ব্যবহার হয়ে থাকে প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ স্ক্রিনশট নেওয়ার জন্য। আর এই বাটনটা অনেক ক্ষেত্রে শর্টকাট হিসেবে কাজ করা যায়। আরও কিছু কাজ রয়েছে, এটা পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে। এখানে আরও কিছু বাটন রয়েছে, ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, ইন, ডিলিট। তো লেখার ক্ষেত্রে এগুলো শর্টকাট হিসেবে কাজ করা যায়, অর্থাৎ অনেক দ্রুততার সাথে কাজ করার জন্য, যদিও আপনি মাউস দিয়ে এই কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মাউসে হাত দিতে একটু সময় দরকার হবে। আর এখান থেকে কাজ করলে অনেক স্পিডের সাথে কাজ করা যাবে। এটা লেখাই আছে পেজ আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ পেজ আপ ডাউন করার জন্য। হোম অ্যান্ড ইন্ড, এটা হচ্ছে কোনো পেজের শুরু এবং শেষ, অথবা কোনো লাইনের শুরু অথবা শেষ। দেখা যাচ্ছে আপনি কোনো লাইনের শেষে, একেবারে শেষে যাবেন, সেক্ষেত্রে জাস্ট ইন্ড প্রেস করলেই লাইনের শেষে চলে যাওয়া যায়। যেমন এখানে দেখাই, আমি লাইনের প্রথমে মাউস ক্লিক দিচ্ছি, কিন্তু ধরুন আমি এই লাইনটার শেষে যাব, আবার মাউসে হাত দিতে হচ্ছে। তো হাত না দিয়ে আমি যদি জাস্ট ইন্ড প্রেস করি, সেক্ষেত্রে লাইনের শেষে চলে যাচ্ছে। আবার যদি মনে করি একেবারে লাইনের, অর্থাৎ সবগুলো লাইনের শেষে যেতে হবে, শেষে কার্সরটা নিতে হবে, সেক্ষেত্রে কন্ট্রোল ইন্ড প্রেস করলে লাইনের শেষে আসবে। আবার কন্ট্রোল হোম প্রেস করলে লাইনের প্রথমে আসবে। তো এভাবেই কন্ট্রোল ইন্ড, কন্ট্রোল হোম, এভাবে লাইনের প্রথমে বা শেষে যাওয়া যায় দ্রুততার সাথে। অর্থাৎ যে বাটনটি যা লেখা আছে, এটা সেই ধরনের কাজই করা হয় এটা দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন কিবোর্ডে কিছু অ্যারো চিহ্ন রয়েছে। এখানে এই যে এখানে কিছু অ্যারো চিহ্ন রয়েছে। তো এটা হচ্ছে আপ অ্যারো, অর্থাৎ উপরের দিকে নির্দেশ করবে। অর্থাৎ লেখালেখির সময় আপনি যখন বামে ডানে উপর নিচে করতে চাইবেন, তখন এগুলো ইউজ করতে পারবেন। তো এটা নিয়ে বলার কিছু নেই, সবাই জানেন মোটামুটি। আর ডান পাশে যেটা দেখছেন ক্যালকুলেটরের মতো একটি প্যাড, এটাকে বলা হয় নিউমেরিক প্যাড। এই নিউমেরিক প্যাডে অনেক সময় আপনারা যারা নতুন কম্পিউটার শিখবেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে নাম্বারগুলো উঠছে না। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে নাম লক নামে যে বাটন রয়েছে সেটি প্রেস করা অবস্থায় আছে কিনা।
এটা বুঝবেন যে এখানে একটি বাটন থাকবে, একটি এলইডি থাকবে। এই নাম লকের সোজাসুজি যে একটি এলইডি থাকবে বা লাইট থাকবে সেটি জ্বলে থাকবে। এই জ্বলা থাকা অবস্থায় আপনার লেখাগুলো, এই বাটনগুলো কাজ করবে। আর যদি অফ থাকে তাহলে ওটা অন্য কাজ করবে। তো আমাদের শেখা মোটামুটি শেষ। যারা এখনও ক্লিয়ার হয়নি তারা ভিডিওটি পুনরায় প্লে করে দেখবেন, তাহলে আশা করছি বিস্তারিত বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।